আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। প্রায় 2 দশক পর বরিশাল সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নগরীর বেলস পার্ক ময়দানে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরই মধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে উপস্থিত হয়েছেন বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। বরিশালে জনসভা শেষে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এ সময় বৃহত্তর ফরিদপুরের 5 জেলা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক, ভোলার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা জনাব নুরুল ইসলাম নয়ন বক্তব্য রাখছেন। জনাব নুরুল ইসলাম নয়ন। বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে জনসভাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শামীম, কিছুক্ষণ আগেই তারেক রহমান বরিশালের মাটি ছুঁয়েছেন। জানাবেন যে কতক্ষণ লাগতে পারে তার সমাবেশ স্থলে পৌঁছতে, এবং তার আগমনকে কেন্দ্র করে বরিশালের যে দলীয় নেতাকর্মী রয়েছেন তারা কি বলছেন? আগমন উপলক্ষে বেলা 11:10 বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরিশালের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছেন। তিনি কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই বরিশালের বেলস পার্ক জনসভায় পৌঁছাবেন এবং তিনি এখানে বরিশালের 21টি আসনের যারা আছেন ভোটার এখানে এসে জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মী সহ সবার উদ্দেশ্যে উনি বক্তৃতা দিবেন এবং উনি দিক নির্দেশনা দিবেন। ইতিমধ্যেই কিন্তু এই বেলস পার্ক ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমরা এই বেলস পার্কে আসার আগে যখন বরিশাল মূল শহর অতিক্রম করছিলাম, আমরা দেখছিলাম যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা এই বেলস পার্কে আসছে তারেক রহমানের কথা শোনার জন্য। এবং এই বেলস পার্ক ছাড়িয়ে এই জনসমুদ্র বলা যায় যে এই জনসমুদ্র বরিশালের কীর্তনখোলা নদীর পার পর্যন্ত ছাড়িয়ে গেছে। প্রত্যেকেই তারেক রহমানকে দেখতে এসেছেন, তারেক রহমানের কথা শোনার জন্য এসেছেন এবং আগামী নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরিশালবাসীর জন্য কি নির্দেশনা দেন এবং কি প্রতিশ্রুতি দেন সেই কথা শোনার জন্য কিন্তু এখানে তারা এসেছেন। আমরা বরিশালের যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা খুবই উচ্ছ্বসিত, কারণ দীর্ঘ 20 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বরিশালে আসছেন এবং এই বরিশাল বেলস পার্কে তিনি বক্তব্য রাখবেন। এ কারণে স্থানীয় নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত, আনন্দিত। তারা চাইছেন তারেক রহমান এখানে এসে দিক নির্দেশনামূলক যে বক্তব্য দিবেন আগামী নির্বাচনকে সামনে রেখে সেই নির্দেশনা তারা পালন করবেন এবং যে নির্দেশনা তারা দিবেন সেই নির্দেশনা তারা এখানে শুনবেন। এবং যেহেতু এখানে বরিশাল বিভাগের 6টি জেলার 21টি আসনের সংসদীয় আসনের ভোটাররা এখানে আসবেন, সেহেতু এই ভোটাররা এবং এই 6 জেলার 21টি আসনের নেতৃবৃন্দরাও এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা এখান থেকে তাদের তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবেন এবং এলাকায় যাবেন। এলাকায় গিয়ে কিন্তু তারা তারেক রহমান কি নির্দেশনা দিয়েছেন আগামী নির্বাচনকে সামনে রেখে সেটাই কিন্তু তারা ভোটারদের কাছে তুলে ধরবেন, জনগণের কাছে তুলে ধরবেন। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে বরিশালের বেলস পার্ক কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এখানে যেমন নেতাকর্মীরা এসেছেন সাধারণ জনগণ এবং সাধারণ জনগণের পাশাপাশি উৎসুক মানুষজন এখানে এসে ভিড় করেছেন। আমরা দেখেছি যে শুধুমাত্র এখানে পুরুষরা নয়, একটা বিশাল অংশের নারীরাও এখানে এসেছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য এবং তারেক রহমান কি দিক নির্দেশনামূলক বক্তব্য এখানে প্রদান করেন সেটি শোনার জন্য। তারা খুবই উচ্ছ্বসিত, আনন্দিত। তারা কিন্তু স্লোগানে এই বেলস পার্ক ময়দান একেবারে উচ্ছ্বসিত করে রেখেছেন, তারা আনন্দিত করে রেখেছেন। তো তানি এই ছিল আমার কাছে বরিশাল বেলস পার্ক থেকে তারেক রহমানের জনসভার সর্বশেষ। পরবর্তী সংবাদে আমরা আরো আপডেট জানিয়ে দেব আপনাকে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমরা জানতে পারবো তারেক রহমান বরিশালবাসীর জন্য কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং কি বলেছেন। ধন্যবাদ আপনাকে।
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ নির্বাচনী জনসভাস্থল থেকে এখন সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। আমরা চলে যাচ্ছি সেখানে। জাকির, বরিশালের সমাবেশ শেষ করে এখানে আসার কথা রয়েছে জনাব তারেক রহমানের, ঠিক কটা নাগাদ তিনি ফরিদপুরে পৌঁছতে পারেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা কেমন দেখছেন? আমি আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 20 বছর পরে চেয়ারপারসন তারেক রহমান এই ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠে এই নির্বাচনী জনসভায় যোগ দিবেন। দুপুর দেওয়ার কথা রয়েছে। এখানে উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে। নেতাকর্মীরা আসতে শুরু করেছে। রাজেন্দ্র কলেজ মাঠ থানায় থানায় পরিপূর্ণ হয়েছে। এখানে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করছে। এখানে আইন শৃঙ্খলার যারা নিয়োজিত আছে তারা একদম পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন, যাতে এই তারেক রহমানের নির্বাচনী জনসভায় কোনো ধরনের সমস্যা না হয়, যাতে জনসভাটা করে তিনি ঢাকায় পৌঁছাতে পারেন। এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সাথে কথা হয়েছে। তারা বলেছে বরিশালের ঝালকাঠিতে জনসভা শেষ করেই তারেক রহমান ফরিদপুরে আসবে। ফরিদপুরে আসার পরেই জনসভা শুরু হবে। তার মধ্যে 2টা নাগাদ হয়তো ফরিদপুরে তারেক রহমান আসতে পারে। এবং এখানে যারা নেতাকর্মী আছে তাদের সাথে কথা হয়েছে। তাদের এই দীর্ঘ 20 বছরের বিভিন্ন দাবি দাওয়া রয়েছে ফরিদপুরের জন্য। ফরিদপুরে একটি বিভাগ, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, ফরিদপুর সিটি কর্পোরেশন এবং ফরিদপুরে যাতে এই 5টি আসনে 15 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দিবেন, যাতে ধানের শীষ বিজয় লাভ করে। সেই উপলক্ষে এই নির্বাচনী জনসভায় তারেক রহমান যোগ দিলেন এবং নেতাকর্মীরা খুব উৎফুল্ল। তারা তাদের এই চেয়ারম্যানকে দেখার জন্য সেই ভোর থেকেই অপেক্ষা করছে, যাতে এক নজর তাদের চেয়ারম্যানকে দেখতে পারে এবং তারা যাতে চেয়ারম্যানের সমক্ষ দেখে তারা সাহস যোগায়, যাতে তারা এই নির্বাচনে বিভিন্নভাবে যে নির্দেশনা দেয়। ধন্যবাদ জাকির। দেশের মানুষ 17 বছর ভোট দিতে পারেনি, এবার ভালো একটি নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে বের হয়ে তিনি কথা বলেন। আমরা বিএনপি সবসময় আমরা কাজে বিশ্বাস করি, আমরা কর্মে বিশ্বাস করি, আমরা সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটা দল আপনাদের সামনে আসছে, আমাদের সঙ্গে এখন আসছে যে তারা নির্বাচন করবে। ভালো কথা দেখবেন, আপনারা বলতে পারেন রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না, জীবন চাইবেন না, জীবন দেবেন না, অন্যের সমালোচনা ওইভাবে করবেন না। শেরপুর 3 আসনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বুধবার ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল দিনগত রাত 2টায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান। বেশ কিছুদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন তিনি। নুরুজ্জামান বাদলের প্রথম নামাজের জানাজা দুপুর 2:30 শেরপুর শহরের পৌর ঈদগাহ মাঠ ও দ্বিতীয় নামাজের জানাজা বিকেল 5টায় শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভা শুরু হয়েছে। সকাল থেকে 11 দলীয় জোটের আয়োজনে এই নির্বাচনী জনসভা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর 12:30টায় লালমনিরহাটের তিস্তা ব্যারেজ হেলিপ্যাড ও বিকেল 3টায় টাঙ্গাইলের পৌর উদ্যানে জেলা জামায়াত আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। একই সঙ্গে জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও এই জনসভাকে কেন্দ্র করে টাঙ্গাইলের 8টি সংসদীয় আসনে জামায়াত প্রার্থী সহ 11 দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করে দেবেন আমির। সেটা আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের এই বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে চাই, একটা সম্প্রীতির বাংলাদেশ চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে নিয়ে আমরা সম্প্রীতিতে বসবাস করতে চাই। 11 দলের পক্ষে আজকের জনসমাবেশেই আপনারা খেয়াল করেছেন একটা জনজোয়ার তৈরি হয়েছে।
এই কারণে তাদের মাথায় এক ধরনের টেনশন চেপে বসেছে। সে কারণে বিভিন্ন জায়গায় তারা মানুষের উপরে আক্রমণ করছে, সাধারণ জনগণকে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারওয়ার আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পাশে সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে সারওয়ার আলমকে আটক করা হয়। গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে নেয়ার পাশাপাশি হ্যাকের বিষয়ে আইনি পদক্ষেপ নেয় দলটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াতে ইসলাম। বিকেলে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এই ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে, যার নাম দেওয়া হয়েছে জনতার ইশতেহার। দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার সমন্বয়ে ইশতেহার সাজানো হয়েছে বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে আসা ৩৭ লাখেরও বেশি পরামর্শের প্রতিফলন ইশতেহারে ঘটবে বলেও জানিয়েছে দলটি। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় জমে উঠেছে রাজধানীর আসনগুলো। শবে বরাতের ছুটিতে প্রার্থীদের বেশিরভাগের কর্মসূচি বিকেলে। এলাকার নানা সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ঢাকা ৬ আসনের জামায়াত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান ভোটারদের ভয়ভীতি সহ নানা অভিযোগ করেন। ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক নিজ প্রতীক ধানের শীষের প্রচারণা চালান কালশীতে। ভোটারদের অর্থ সুবিধা দেওয়ার অভিযোগ করেন জামায়াত প্রার্থীর বিরুদ্ধে। লক্ষ্মীপুরে ভোটের ৬ সিল সহ আটক সোহেল রানাকে জামায়াতের কর্মী দাবি করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এতে পাল্টা সংবাদ সম্মেলন করে সোহেল জামায়াত কর্মী নয় বলে নিশ্চিত করেছেন দলের জেলা সিনিয়র নেতারা। মঙ্গলবার রাত 10:30টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সোহেলকে জামায়াত কর্মী আখ্যা দিয়ে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছেন জেলার জামায়াতের নেতারা। চট্টগ্রাম বন্দরে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন শ্রমিক কর্মচারী সংগঠনের নেতারা। বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সকাল 8টা থেকে কর্মবিরতি পালন করছেন তারা। বন্দর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বন্দরের জেটিতে কোনো জাহাজ ভিড়তে দিচ্ছে না। বহির্নোঙর থেকে জাহাজ চালিয়ে বন্দরে নিয়ে আসতে বাধা দেওয়া হচ্ছে। বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে আমদানি রপ্তানির উপরে প্রভাব পড়েছে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।